শুরু করেছে আজ নতুন পর্ব প্রেতলোকে সবাইকে আরও একবার স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমায় যে ঘটনা লিখে পাঠিয়েছে সে তাকে আসামে। তো সে যেরকমভাবে লিখে পাঠিয়েছে সেরকমভাবে পড়ে শোনাচ্ছি। আমার নাম চুমকি, বাড়ি আসামে। এবং আজকে আমি যে ঘটনা লিখে পাঠালাম সেটা আজ থেকে প্রায় 2-2.5 বছর আগে ঘটে গেছে আমার স্বামীর সঙ্গে। তো যেরকমভাবে ঘটেছে আমি প্রথম থেকে আপনাকে বলি, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। আমার বাড়ি হচ্ছে আসাম জেলার, আসাম রাজ্যের আর কি একটা ছোট্ট গ্রাম। হ্যাঁ, যে গ্রামে আমরা থাকি সেই গ্রাম থেকে প্রায় 1-1.5 ঘন্টা দূরে একটু শহর অঞ্চল আছে, এবং সেই শহর অঞ্চলে আমার স্বামী অটো চালায়, নিজস্ব অটো। তো সুতরাং প্রত্যেক দিন সকালবেলায় সে বেরিয়ে যায় এবং রাতেরবেলা সে ফেরে। রাত্রির ওই 9:30 সাড়ে 9টার সময়ের দিকে সে ফিরে আসে। এবার গ্রাম থেকে ওই জায়গায়, মানে যেখানে সে অটো চালায় আর কি, ওই জায়গায় যেতে যে রাস্তা দিয়ে সে যায় সেই রাস্তাটা একটা হাইওয়ে টাইপের, দুদিকে জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা। প্রায় 1 ঘন্টা 15-20 মিনিট লাগে আমাদের বাড়ি থেকে সেই জায়গায় যেতে, এবং ফেরার সময় আবার ওই একই রকম সময় লাগে। তো একদিনকে সে বাড়ি ফিরছে ওই রাস্তা দিয়ে, ওই রাস্তায় কোনো ল্যাম্পপোস্ট কিচ্ছু নেই। মানে যে ল্যাম্পপোস্টগুলো রয়েছে প্রত্যেক করা প্রায় 20-25 হাত দূরে দূরে ল্যাম্পপোস্ট, এবং ওই ল্যাম্পপোস্টে যে আলো বেরোয় সেটা ওই না বেরোনোর মতোই আর কি। অন্ধকার রাস্তা, আমার স্বামী অটো চালিয়ে আসছে। এবার অটোর যে হেডলাইট, সেই আলো, মানে সেই হেডলাইটে যেটুকুনি আলোই রাস্তা যেটুকুনি দেখাচ্ছে সেই আলোতেই সে ফিরছিল আর কি। এবার সে দেখতে পায় যে দূরে কিছু একটা জিনিস চকচক করছে। মানে কোনো জিনিস যদি চকচক করলে যেরকম লাগে অনেক দূর থেকে, সেরকম জিনিস চকচক লাগছিল আমার স্বামী। তো সে ওই জিনিসটার কাছে যেতেই সে দেখতে পায় সেটা কোনো জিনিস না, সেটা কোনো বস্তু না, সেটা একটা মানুষ, একটা বাচ্চা মেয়ে। সে তার হাতে একটা পুতুল নিয়ে দাঁড়িয়ে রয়েছে রাস্তার ধারে, এবং সে কাঁদছে। তার চোখে হাত দিয়ে সে চোখের জল মুছছে এবং কাঁদছে। তখন আমার স্বামী তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে, তোমার বাড়ি কোথায়, কাঁদছো কেন? তখন সে বলে যে সে তার বাড়ি থেকে খেলতে খেলতে এত দূরে চলে এসছে এবং সে এখন বাড়ি ফিরে যেতে পারছে না, তার অনেক ভয় লাগছে এখানে। তখন আমার স্বামী বলে যে আচ্ছা ঠিক আছে, তুমি উঠে এসো আমার অটোতে, আমি তোমায় ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, তখন সে অটোতে উঠে আসে, এবং অটো করে যাওয়ার সময় আমার স্বামী তার লুকিং গ্লাসে দেখে যে বাচ্চাটা পেছনে বসে আছে, কিন্তু খুবই টেন্সড, মানে খুব চিন্তা করছে আর কি। সে বাড়িতে কখন ফিরবে না ফিরবে, মানে খুব ভয় পেয়ে রয়েছে আর কি। তখন সে তাকে তার মানে ভয়টা কাটানোর জন্যে জিজ্ঞেস করে, তোমার নাম কি, বাড়ি কোথায়, বাবা কি করেন, বাবার নাম কি, কোন গ্রামে থাকো, এইসব অনেক কিছু জিজ্ঞেস করে। সে ঠিকঠাক উত্তর দেয়, একটু থেমে থেমে দিচ্ছিল কিন্তু উত্তর দেয়। প্রায় এইসব জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরে, প্রায় 5-10 মিনিট পরে, আমার স্বামী আবার জিজ্ঞেস করে যে কোন স্কুলে পড়ো, কোন ক্লাসে পড়ো, বন্ধু আছে, এসব জিজ্ঞেস করে। কিন্তু এবার কোনো উত্তর আসে না সেখান থেকে। এরকম অনেকবার প্রশ্ন করার সময় যখন দেখছে সে কোনো উত্তর পাচ্ছে না, তখন সে লুকিং গ্লাসে দেখে, এবং লুকিং গ্লাসে দেখার পর সে যেটা দেখে সে মানে পুরো অবাক হয়ে যায়, সে চমকে ওঠে। সে দেখছে পেছনে কেউ নেই, কিন্তু সে একটা বারের জন্য গাড়ির স্পিড কমায়নি, এবং গাড়ি তো থামানোর দূর কি বাত, তো সে গাড়ির স্পিডটাও কমায়নি। তাহলে পেছন থেকে সে কোথায় চলে গেল? সে গাড়ি থামায়, পেছনে ঘুরে তাকায়, দেখে না সত্যি কেউ নেই। হ্যাঁ, সে গাড়ি থেকে বেরিয়ে আসে, এবং বেরিয়ে আসার পরে প্রায় 5-7 পা হাঁটার পরে সে দেখতে পায় তার হাতে যে পুতুলটা ছিল সেটা মেঝেতে পড়ে আছে, মানে রাস্তায় পড়ে আছে আর কি, এবং তার মুখটা জঙ্গলের দিকে অভিমুখ করে রয়েছে, মানে জঙ্গলের দিকে ইশারা করছে। তখন সে জঙ্গলের দিকে একটু নামে। হ্যাঁ, এবার সে বেশি দূর নামতে পারছিল না, কারণ সেই জঙ্গলটা রাতেরবেলা সেফ নয়, কারণ অনেক সাপখোপ রয়েছে এবং শিয়ালের উৎপাত রয়েছে ওই জঙ্গলে। তো সুতরাং সে নামছিল না জঙ্গলের দিকে। তারপর সে যখন ওকে বেশ কয়েকবার ডাক দেওয়ার সময় সে যখন কোনো সাড়া শব্দ পায় না, তখন সে আবার ফিরে আসছিল, এবং যখনই সে ফিরে আসছে তখন সে একটা শব্দ শুনতে পায়, একটা বাচ্চা মেয়ের খিলখিল করে হাসির শব্দ।
সে প্রথমে একটু চমকে যায় যে এত রাতে কে হাসছে এরকম করে, তাও এরকম একটা জায়গায়। প্রথমে সে এদিক ওদিক দেখে কিন্তু কাউকেই সে দেখতে পাচ্ছিল না। তারপরে সে শব্দটাকে বোঝার চেষ্টা করে শব্দটা কোথা থেকে আসছে। সে যখন বুঝতে পারে শব্দটা ওপর দিক থেকে আসছে, সে ওপরের দিকে তাকায় এবং মাথাটা ঘুরিয়ে যখন দেখে যে একটা অশ্বত্থ গাছের মতো বড় একটা গাছ, সেই গাছের ডালে সেই বাচ্চাটা বসে রয়েছে এবং বসে বসে পা দুলাচ্ছে। এবং পাটা যেরকম ভূতের সিনেমায় দেখায় যে উল্টো দিকে ঘোরানো, একদম সেম উল্টো দিকে ঘুরিয়ে, মানে পায়ের পাতাটা উল্টো দিকে ঘোরানো এবং সে বসে বসে পাটাকে দোলাচ্ছে এবং তার হাতে ওই পুতুলটা রয়েছে যেটা কিছুক্ষণ আগে রাস্তায় ছিল। সে একবার রাস্তা দিয়ে তাকিয়ে দেখে সেখানে কোনো পুতুল পড়ে নেই। তারপরে সে যেটা দেখে যে মানে সে যখন আবার ওই রাস্তা থেকে আবার তার দিকে ফিরে তাকায় তখন সে দেখছে ওই বাচ্চাটার পাশেই আর একটা মহিলা বসে রয়েছে, যার রূপ এতটাই মানে বিটকেল এবং এতটাই ভয়ঙ্কর যে আচ্ছা মানুষের সেখানে হাওয়া গরম হয়ে যাবে আর কি, মানে হাওয়া টাইট হয়ে যাবে এরকম একটা ব্যাপার। সে দেখছে একটা মহিলা বসে রয়েছে, মহিলাটা একেবারে কুচকুচে কালো, মানে তার গায়ে কেউ আলকাতরা ফেলে দিয়েছে এরকম। তারও পায়ের অবস্থা সেম, পায়ের পাতাটা উল্টো দিকে ঘোরানো এবং চুলগুলো চারিদিকে উড়ছে, যেন কেউ মনে হচ্ছে কোনো টেবিল ফ্যান বা স্ট্যান্ড ফ্যান তার মুখের সামনে রেখে দিয়েছে এবং চুলগুলো হাওয়ায় উড়ছে এরকম। এবং তার হাতে একটা ছোট কোনো প্রাণী, দেখে খরগোশ মনে হচ্ছিল, সেই খরগোশটাকে সে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে এবং সারা মুখে হাতে তার রক্তে মাখামাখি। এবং যে চোখগুলো ছিল চোখগুলো একদম লাল টকটকে, যেন বিভৎস সে রেগে রয়েছে। এবং সে মহিলা তার দিকে, মানে আমার স্বামীর দিকে তাকিয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রয়েছে এবং হেসেই চলেছে। এবং সেই বাচ্চাটা ওরকম একই রকমভাবে হেসে যাচ্ছে। ওই মানে দৃশ্য দেখে আমার স্বামীর ভীষণ ভয় লেগে যায় এবং সে ওখানে একটা সেকেন্ডও না দাঁড়িয়ে দৌড়ে অটোতে উঠে আসে এবং কোনো রকমে অটোটা স্টার্ট করেই চালানো শুরু করে। একেবারে ফুল স্পিডে সে অটো চালাচ্ছে, প্রায় 10 মিনিট হয়ে গেছে সে অটো চালাচ্ছে, কিন্তু সে এখনও তার বাড়িতে পৌঁছাতে তার এখনও প্রায় আধ ঘন্টার মতো সময় বাকি। একটা সময় তার মনে হয় যে সে একা নেই, সে যে অটো চালাচ্ছে সে একা নেই। এই সময় সে তার বাদিকে একটু আর চোখে দেখার চেষ্টা করে এবং সে দেখতে পায় আর চোখেই যে কিছু তো একটা রয়েছে তার বাদিকে। এবং সে যখন পুরো মাথাটা তার বাদিকে ঘোরায় সে দেখছে তার অটো থেকে 1 হাত দূরত্বে সেই বাচ্চা মেয়েটা মানে অটোর গতির সমানভাবে দৌড়ে চলেছে। মানে সে দৌড়াচ্ছে না, সে রীতিমতো হাওয়ায় উড়ে যাচ্ছে। মানে সে এই দৃশ্য দেখে খুবই অবাক হয়ে যায়। তার হাতে সেই পুতুলটা এবং সে তার গতির সঙ্গে, অটোর গতির সঙ্গে সমানভাবে তাল মিলিয়ে হাওয়ায় উড়ছে। এবং তারপর সে আবার সেই শুনতে পায় সেই খিলখিল করে হাসির শব্দ, যেটা সে বাচ্চাটা হাসছিল। এবার তারপর সে আবার সামনে তাকায়, সামনে তাকানোর সঙ্গে সঙ্গে তার চোখ যায় ডান দিকে। সে ডান দিকে যখন তাকায় সে দেখতে পায় সেই মহিলাটা একেবারে অটোর সাথে গায়ে লেগে একই রকমভাবে উড়ে মানে সমান গতিতে চলছে আর কি। সে দেখতে পাচ্ছে তখন সে গাছের ওপরে ছিল এবং সে অতটা পরিষ্কার দেখতে পাচ্ছিল না, কিন্তু এখন সে একেবারে তার অটোর গায়ে লেগে রয়েছে। সে দেখতে পাচ্ছে কালো কুৎসিত একটা মুখ, যার চোখগুলো একবারে লাল টকটকে, হাতে মুখে রক্ত লেগে রয়েছে এবং তার হাতে সেই খরগোশটা এখনও রয়েছে, চুলগুলো হাওয়ায় উড়ছে আর তার মুখের দিয়ে তাকিয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রয়েছে এবং মানে ভয়ঙ্কর একটা নিশ্চুপ হাসি যেটাকে বলে সেরকমভাবে হাসছে। আমার স্বামী ওই রূপ দেখে এবং ওই দৃশ্য দিকে তার অটো মাঝখানে এবং দুদিকে দুটো আত্মা, সে ভয়ঙ্কর রকমভাবে ভয় পেয়ে যায় এবং তার যে অটোর যে হাতল রয়েছে যেটা দিয়ে সে চালায় সে হাতলটাকে সে ঘুরিয়ে দেয় এবং তার অটোটা গিয়ে ধাক্কা মারে একটা ছোট্ট গাছে আর কি। ওই গাছে ধাক্কা মারার সঙ্গে সঙ্গেই সে সেন্সলেস হয়ে যায় এবং তার যখন জ্ঞান ফেরে, হ্যাঁ, সে তার চোখ খুলে আমাদের বাড়িতেই আর কি। তো সে জিজ্ঞেস করে যে সে বাড়িতে এলো কী করে। তখন
সে চোখ খুলে প্রথমেই দেখেছিল যে আমি, আমার বাচ্চা মেয়ে এবং আমাদের গ্রামেরই একটা লোক যে ওকে এনেছে আমাদের বাড়িতে আর কি। সে আমাদের বাড়ি থেকে 2টো বাড়ি পাশেই থাকে। আমরা 3জন তাকে ঘিরে দাঁড়িয়ে রয়েছি এবং সে যখন চোখ খোলে সে বলে যে আমি বাড়ি এলাম কী করে। হ্যাঁ, প্রথমে তো সে ভয় পেয়ে গেছিলো এবং তারপর সে বলে যে আমি বাড়ি এলাম কী করে। তখন আমি বলি যে সুজয় তোমাকে নিয়ে এসছে এখানে, তুমি তো মানে অ্যাক্সিডেন্ট করে ওখানে ছিলে। তো তখন জিজ্ঞেস করি অ্যাক্সিডেন্টটা হলো কী করে, তোমার শরীর খারাপ লাগছিলো নাকি? তখন সে বলে হ্যাঁ আমার শরীরটা খারাপ লাগছিলো, আমি চোখে কিছু দেখতে পাচ্ছিলাম না, এরকম সে বলে। এবং তারপর তো সুজয় যে এসেছিলো আর কি আমার স্বামীকে দিতে, সে বাড়ি চলে যায় এবং তারপর আমরা 3জনে আর কি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। রাতেরবেলা যখন আমার ঘুমটা ভাঙে, হ্যাঁ, তখন আমি দেখি আমার পাশে আমার বাচ্চা এবং আমার স্বামী দুজনের কেউ নেই। আমি একটু ঘাবড়ে যাই যে কী হলো বিষয়টা, কেউ নেই কেন। ঘড়িতে সময় দেখি তখন 3টে কি 3:30 বাজে। ঠিক আছে, আমি উঠে আসি এবং আমাদের ডাইনিং রুমে আসি, যেখানে আমরা খাওয়া দাওয়া করি আর কি, গল্প সব কিছু হয়। তো আমরা সেখানে আসতেই দেখি যে ওই ঘরের একটা কোণায় যে চেয়ার রয়েছে, চেয়ারের মধ্যে আমার স্বামী বসে রয়েছে, 2টো হাঁটু এবং মাথা 3টেকে এক করে বসে রয়েছে উবু হয়ে, এবং তার পরনে আমার লাল রঙের একটা শাড়ি, তার কপালে একটা লাল রঙের টিপ এবং সে ওই শাড়ির যে আঁচল সেটাকে মাথায় দিয়ে ঘোমটার মতো বসে রয়েছে। আমি তাকে বলি, এই তুমি এসব কী করছো রাতেরবেলা, পাগল হয়ে গেছো নাকি, এরকম করে একটা ধাতানি দিয়ে তাকে বলি। তখন সে অবিশ্বাস্যভাবে মানে একটা মেয়েলি গলায় সে আমাকে বলে, এই তুই আমাকে ধমকাচ্ছিস কেন, হ্যাঁ তুই কে, তোর সাহস কী করে হয় এত, এরকম করে সে বলে। আমি তার গলার শব্দ শুনে বিভৎস রকমভাবে চমকে উঠি এবং তাকে আমি জিজ্ঞেস করি, তুমি কে, আমার বাচ্চা কোথায়, চুমকি কোথায়? তখন সে বলে চুমকি। তখন আমার তখন ভাবতে লাগি যে চুমকি কোথায়, আমি তো চুমকি। তারপর আমি বলতে লাগি যে আমাদের বাচ্চা কোথায়, আমার বাচ্চার নাম হচ্ছে সুমনা। আমি তাকে বলি যে সুমনা কোথায়? তখন দেখি সুমনা আমাদের রান্নাঘর থেকে হাতে একটা টমেটো খেতে খেতে সে তার মানে বাবার কাছে যায় এবং গিয়ে সে বলছে, মা আমি এসে গেছি, টমেটো পেয়েছি, এরকম করে বসে বলছে। আমি অবাক হয়ে যাই যে সুমনা তার বাবাকে মা বলে ডাকছে। এবার আমি সঙ্গে সঙ্গে লাইটটা জ্বালিয়ে দিই এবং লাইটটা জ্বালানোর সঙ্গে সঙ্গে আমি দেখি যে আমার হাজব্যান্ড, যার ভেতরে ওই কিছু একটা ঢুকেছে আমি সেটা ভালোভাবে বুঝতে পারছিলাম, তো সে আমাকে হাতের ইশারা করে আমাকে কাছে ডাকছে এবং সে বলছে, একটা কাজ কর, যা তোর যত চুড়ি আছে সব চুড়ি আমার জন্য নিয়ে আয় এবং তোর যদি কোনো লিপস্টিক থাকে, নেল পালিশ থাকে, যা 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 আছে সাজার জিনিস সব কিছু নিয়ে আয়, আমি আজ খুব ভালোভাবে সাজবো। আমি তাকে বলে যাচ্ছি যে তুমি কে, তোমার কী চাই এখানে, তোমার দাবি কী? হ্যাঁ, তখন সে ক্ষিপ্তভাবে আমার দিকে তাকিয়ে রয়েছে এবং বলছে যে তোকে যেটুকুনি বলছি সেটুকুনি কর, বেশি কথা বাড়াস না। এবং আমি দেখতে পাচ্ছিলাম যে সে রেগে যাচ্ছে এবং তার মুখের বাদিকটা কীরকম একটা কালো কালো হয়ে যাচ্ছিলো, কালো কালো ছোপ মতো পড়ছিল। যত সে রেগে যাচ্ছে ততই এরকম হচ্ছে। আমি বিষয়টা বুঝতে পারছিলাম না। তারপর আমি কথা না বাড়িয়ে একটা কাজ করলাম, যে আমি তখন বুঝতে পারছিলাম যে আমি এই ঘরে থাকতে পারবো না এদের সঙ্গে। এবং আমার যে মেয়ে ছিল সুমনা, যখন আমি তার শরীর তাকে দেখি, ভালো করে দেখলাম ওর পুরো শরীর সাদা ফ্যাকাশে হয়ে গেছে, যেন কেউ দুধ ঢেলে দিয়েছে ওর গায়ে বা কেউ সাদা রং করে দিয়েছে, এরকম টাইপের আর কি। তারপরে আমার পাশেই দরজা ছিল বাইরে বেরোনো, ঘরের বাইরে বেরোনো। আমি সঙ্গে সঙ্গে দরজাটা খুলি এবং বাড়ির বাইরে বেরোই এবং তাড়াতাড়ি করে দরজার ছিটকানি বাইরে দিয়ে লাগিয়ে দিই এবং সে দৌড়ে আসে দরজায় এবং দরজা ধাক্কাতে শুরু করে। সে যখন দেখছে যে দরজা খুলতে পারবে না, সে দরজার পাশে জানলা ছিল, সে জানলায় উঁকি মারে, কাচের জানলা, বাইরে থেকে সব কিছু ভেতরে দেখা যায়, ভেতর থেকে সব কিছু বাইরে দেখা যায়। সে ওই জানলার ভেতর থেকেই জানলার পর্দাটা সরায় এবং সে আমার দিকে তাকায় এবং তখন আমি বুঝতে পারি যে
সে যদি রেগে যায় তার পুরো শরীর কালো হয়ে যায়, কারণ সে তখন বীভৎস রেগেছিল এবং তার পুরো শরীর হাত পা সব কালো হয়ে গেছিলো, যেন তার শরীরে কেউ আলকাতরা ফেলে দিয়েছে। এবং সে বীভৎস রকমভাবে বলছে যে তুই বাইরে গেলি কেন, তুই ভেতরে আয়, আমাকে সাজার জিনিস দিতে বললাম, তুই বাইরে চলে গেলি কেন, এরকমভাবে সে বলতে লাগছে। আমি ওখানে একটা বাড়ির জন্য না দাঁড়িয়ে আমি বুদ্ধি করে, আমাদের দুটো বাড়ি পাশেই একটা পুরোহিত থাকতো আর কি, তা আমি তার বাড়িতে যাই, তাকে ডাকি, তাকে অনেকবার ডাকার পরে সে বাড়ির বাইরে আসে এবং তাকে আমি সব কিছু বলি। বলার পরে সে তার সঙ্গে করে একটা গঙ্গা জলের ঘটি নেয়, তার সঙ্গে তার রুদ্রাক্ষটা নেয় এবং একটা পাউডার মতো কিছু একটা নেয়। এই 3টে জিনিস নিয়ে প্রথমে আমাদের বাড়ির সামনে আসে। এবার প্রথমে দরজা না খুলে আমরা দুজনেই সেই জানলা দিয়ে উঁকি মেরে দেখতে লাগি যে ভেতরে কিছু সব কিছু ঠিকঠাক আছে কি না। দেখি যে ভেতরে পুরো অন্ধকার, লাইট জ্বলছে না, যে লাইটটা আমি জ্বালিয়েছিলাম সেটা বন্ধ হয়ে গেছে। এবং অনেকক্ষণ ধরে আমি দেখার চেষ্টা করেছিলাম এবং তখনই হঠাৎ করে সেই মুখটা, আমার হাজব্যান্ডই সেই জানলার সামনে চলে আসে এবং আচমকা দেখে আমি ভীষণ ভয় পেয়ে যাই এবং আমি ছিটকে পড়ে যাই জানলায় মেঝেতে আমি ছিটকে পড়ে যাই। এবং তখন সে ফ্যাল করে আমার দিকে তাকিয়ে হাসতে লাগে। হ্যাঁ, সে আমাকে ভয় দেখিয়ে খুব মজা পেয়েছে, এরকম একটা ব্যাপার। তারপরে সেই পুরোহিত আমাকে বলে, আমরা দুজনে ভেতরে গিয়ে কোনো লাভ হবে না, একটা কাজ করো, আরও কয়েকজনকে ডাকতে হবে, না হলে হবে না, আমরা তাকে সামলাতে পারবো না। তখন আমরা দুজনে গিয়ে বেশ কয়েকজন লোককে ডাকলাম আর কি, আমাদের আশেপাশে চেনাশোনা কয়েকজনকে ডাকলাম, 3-4 জন এলো। তাদেরকে নিয়ে বাড়িতে ঢুকতেই প্রথমে যখন সেই পুরোহিত রুদ্রাক্ষটা সামনে রেখেছিল, আমি লাইটটা জ্বালাই এবং লাইটটা জ্বালানোর সঙ্গে সঙ্গে আমরা সবাই দেখি যে সেই লোক, আমার হাজব্যান্ড আর কি, ওই যেরকম পজিশানে প্রথমবার দেখেছিলাম ঘুম থেকে উঠে এসে সেরকম পজিশানে বসে রয়েছে এবং তার পাশে আমার মেয়ে সুমনা সেই পুতুলটাকে নিয়ে খেলা করছে। এবং যখনই পুরোহিত সেই রুদ্রাক্ষটা তার সামনে রাখে, সে এক লাফে সেই তার পিঠটাকে আমাদের দেওয়ালে রেখে এবং হাত আর পা দুটোকে পায়ের সাহায্যে ভর করে তারা সে আর কি একদম পুরো খসতে দেওয়ালের উপরে উঠে যায় এবং তার মাথাটা সিলিংয়ে লেগে যায়। এবং যে বাচ্চাটা ছিল সে একদম দুটো দেওয়ালের যে কোণা, ওই কোণার মধ্যে একদম পুরো ছিটকে যায় একদম ভয়ে সেই রুদ্রাক্ষ দেখে। এবং তখন সেই পুরোহিত বলে যে কে তুই, তোর দাবি কি, এখানে কি করতে এসছিস এবং এদের বিরক্ত কেন করছিস? তখন সে হাজব্যান্ড মেলি গলায় বলে, তুই কে, তোর সমস্যা কি, তোর কি দাবি? হ্যাঁ, তোদের কেউ হয়, এরা কি তোদের আত্মীয়, তোর ছেলে মেয়ে? তোর দাবি কি? তুই প্রাণে বাঁচতে চাইলে এখান থেকে চলে যা, নাহলে কিন্তু এরা তো বাঁচবেই না, তুইও বাঁচবি না। এরকম করে সে বলে এবং অট্টহাসি হাসতে লাগে। মায়ের এরকম কথা শুনে মায়া যেটা হচ্ছে হাজব্যান্ডের ভেতরে যে মেয়েদের যে আত্মাটা ছিল, ওর কথা শুনে বাচ্চাটাও খিলখিল করে হাসতে লাগে। এবং তার সেই সময় আমার যে পুরোহিত থেকে আমি এনেছিলাম, সে বুঝতে পারে যে সে এরকমভাবে যাবে না। তখন সে কী করে, মন্ত্র পড়া স্টার্ট করে। এবং যখনই সে মন্ত্র পড়তে শুরু করে তখনই ঘরের মধ্যে একটা তাণ্ডব শুরু হয়। ঘরের জিনিসপত্র এধার ওধার হতে শুরু হয় এবং সে দেওয়ালের একবার এদিকে যায় একবার ওদিকে যায়, পুরো দেওয়ালে তার পায়ের ছাপ পড়তে শুরু করে। এবং সে বাচ্চারা বীভৎস জোরে চেল্লাতে শুরু করে, যেন সে ওই যে মন্ত্র, ঠাকুরের যে মন্ত্রটাকে সে নিতে পারছে না এরকম। হ্যাঁ, তারপরেও সে চেল্লাতে শুরু করে যে আমি ছেড়ে যাব না, তুই যাই করে নে, আমি এদেরকে ছেড়ে যাব না, হ্যাঁ আমি এদেরকে দুজনকে সঙ্গে করে নিয়েই যাব, হ্যাঁ তুই যতই যা মন্ত্র পড়ে নে, এইসব অনেক কিছু এরকম করে সে বলতে লাগে এবং হা হো হো করে হাসতে লাগে। ঘরের জানলা বারবার বন্ধ হচ্ছে খুলছে, ধড়াম করে দরজায় আওয়াজ হচ্ছে, সব কিছু হচ্ছে। আমরা রীতিমতো ভয়ে কুঁকড়ে গেছিলাম আর কি। সেই সময় আমার যে সে পুরোহিত ছিল, সে পুরোহিত বলে যে এরকম করে সে হবে না। তখন সে জিজ্ঞেস করে যে তুই মরলে কী করে, আমাকে বল, তোর কী করে তোর মরণ হলো।
তখন সে বলে যে তার যে স্বামী ছিল, তার স্বামী ভীষণ রকমভাবে মদ খেত, এবং একদিনকে এই মদ খেতে খেতে রাস্তায় হাঁটতে হাঁটতে তার পেছন দিক থেকে একটা গাড়ি এসে তাকে মেরে দিয়ে চলে যায়। তারপরে সে বিধবা হয়ে যায়, এবং তারপরে তাকে তো একটা কিছু কাজ করতে হবে, সেই জন্য সে একটা বড়লোকদের বাড়িতে সে কাজ পায় আর কি। বাড়ির সব কাজ তাকে করতে হবে, এবং তার বদলে সে একা বেতন পাবে এবং খাওয়া খরচা সে পাবে। এবং যেহেতু তার বাচ্চা ছোট, তার মেয়ে ছোট, সেজন্য সে তার মেয়েকে সঙ্গে করে নিয়েই যেত সব সময় তার বাড়িতে কাজ করতে, এবং সে ওখানে খেলাধুলা করতো। কোনো সময় আমার পেছন ঘুরতো, মানে সে বলছে আর কি যেরকমভাবে সেরকমভাবে বলছি, আমার পেছন ঘোরাঘুরি করতো। একদিনকে কি হয়, আমি ওই মালিকের বাড়িতে কাজ করছি, সেই সময় আমার মেয়ে আমার পেছন মালিকের রান্নাঘরে চলে আসে। এবার রান্নাঘরে অনেক আনাজপত্র ছিল, এবং সেই আনাজের যে জায়গাটা ছিল ওখান থেকেই আমার মেয়ে একটা ছোট্ট দেখে একটা টমেটো নিয়ে নেয় হাতে, এবং সেটা সে খেতে লাগে। এবং সেই সময় মালিকের যে বউ ছিল ও দেখে নেয় এবং বলে যে কিরে, তুই খাবার চুরি করছিস, তুই টমেটো চুরি করছিস, এরকম করে সে অনেক ভুলভাল কথা বলে, এবং আমার মেয়েকে জোরে ঠাসিয়ে একটা চড় মেরে দেয়। আমার মেয়ে খুব ব্যথা পায় এবং সে কান্না শুরু করে দেয়, এবং আমার খুব রাগ হয়, কিন্তু কিছু বলতে পারিনি আমি, কারণ যদি কিছু বলতাম কাছ থেকে বের করে দিত। এই সময় আমার মেয়ে কাঁদতে কাঁদতে মন খারাপ করে রাগে এবং দুঃখে সে ওই বাড়ি থেকে বেরিয়ে একদম পুরো মেন রোডে চলে আসে, এবং সে এতটাই দুঃখ পেয়ে গেছিলো যে সে তার কিছু মাথাতে কাজ করছিল না, এবং সে যখন রাস্তায় বেরোয় আচমকা পেছন থেকে একটা গাড়ি এসে তাকে মেরে দেয়। আমি যতক্ষণে সেখানে পৌঁছায় তার প্রাণ চলে গেছিলো, তাকে আর হাসপাতালে নিয়ে যাওয়ার মতো অবস্থায় সে ছিল না আমার মেয়ে। এবং ওই সময় আমি এতটাই দুঃখ পেয়েছিলাম, এতটাই আমি কষ্ট পেয়েছিলাম, কারণ আমার মেয়ে ছাড়া আমার কাছে আর কেউ ছিল না, সেই জন্য আমি আত্মহত্যা করে নিই। আমি আমার মেয়ে, আমার স্বামী যাওয়ার পরেও আমরা দুজনে খুব সুখে শান্তিতে ছিলাম। আমরা প্রত্যেক দিন সেই কাজ থেকে বাড়ি এসে রান্না করতাম, খেতাম, দুজনে মিলে গল্প করতাম, আমরা খুব সুখে শান্তিতে ছিলাম। কিন্তু মালিক আর মালিকের বউ আমাদের সুখ দেখতে পারলো না। আমি যখন আত্মহত্যা করার পরে আমি আর আমার মেয়ে মিলে দুজনেই মালিক আর মালিকের বউকে মেরে ফেলি, এবং ওদের যে বাড়িটা এখন রয়েছে সে বাড়িটা এখন পাকা তছনছ হয়ে গেছে, ওই বাড়িতে আর কেউ থাকে না। তখন এইসব ঘটনা শোনার পরে সে তান্ত্রিক বলতে কি পুরোহিত বলে যে ঠিক আছে বুঝলাম, কিন্তু এখানে এদের তো কোনো দোষ নেই, তুই এদেরকে কেন বিরক্ত করছিস? বলছে বিরক্ত কই করলাম, আমি কাউকে সুখে শান্তি থাকতে দেবো না, আমার নিজের জীবন তছনছ হয়েছে, আমি যারা সুখে শান্তি থাকে তাদের সবার জীবন তছনছ করে দিই, আমি কাউকে সুখ দিতে পারবো না, এরকম করে সে বলতে লাগে। তখন সেই পুরোহিত বলে যে সে এরকমভাবে যাবে না, তার বাচ্চাকে আগে বের করতে হবে, সে বাচ্চার পেছন তার মা চলে যাবে। এবং তখন সে আমাকে ইশারা করে বলে যে রান্নাঘর থেকে যদি কোনো টমেটো থাকে সে নিয়ে আসতে। আমি সঙ্গে সঙ্গে কয়েকটা টমেটো নিয়ে আসি, এবং টমেটোগুলোকে পুরোহিত তার হাতে নিয়ে সে বাচ্চাটাকে ডাকে এবং বলে যে টমেটো চাই তোমার, তুমি খাবে টমেটো? তখন সেই বাচ্চাটা আমার মেয়ে ভেতরে যে আত্মাটা রয়েছে সে প্রথমে একবার তার মায়ের দিকে তাকায়। তার মা আমার হাজব্যান্ড তখনও অবধি দেওয়ালের মধ্যে ওরকম চিপকে ছিল আর কি, সে নিচে আসেনি, সে দেওয়ালের মধ্যে ওরকম চিপকে দাঁড়িয়েছিল, এবং সে বলে যে হ্যাঁ 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 আমি খাবো, এরকম করে সে বলতে লাগে। এবং তখন পুরোহিত বলে যে আমি তোমাকে এতগুলো টমেটো দেবো, কিন্তু তোমায় একটা কথা দিতে হবে, আমি তোমায় টমেটো দেবো, তার পরিবর্তে তুমি যার ভেতর রয়েছো তার শরীর কিন্তু ছেড়ে দিয়ে চলে যেতে হবে, আর কোনো দিন তুমি আসতে পারবে না। তখন সে আবার তার মায়ের দিকে একবার তাকায়, তারপর তার মায়ের উত্তরের অপেক্ষা না করেই সে পুরোহিতের দিকে তাকিয়ে মাথা নেড়ে সম্মতি জানায়, এবং তারপর বলে যে আসো আসো নাও তাহলে টমেটোগুলো নাও, বলে সে আসতে লাগে। এবং পুরোহিত বলে তুমি কিন্তু বলেছিলে তুমি তার যার শরীরে রয়েছে তার শরীর ছেড়ে দেবে। এরপরে সঙ্গেই আমার যে মেয়ে সুমনা সে ওখানেই সেন্সলেস হয়ে পড়ে যায়, এবং তখনই সেই পুরোহিত বুঝতে পারে যে সে তার শরীর ছেড়ে দিয়েছে, এবং সে শিগগিরই দরজাটা খুলে প্রত্যেক কটা টমেটো বাইরের দিকে ছুঁড়ে মারে দূরে,
এবং সঙ্গে সঙ্গে আমরা বুঝতে পারি যে কালো রঙের কিছু একটা ধোঁয়া সেই আমাদের ঘরের ভেতর দিয়ে আমাদের সামনে দিয়ে দরজা দিয়ে বেরিয়ে যায়। এবং তখনই আমরা লক্ষ্য করি যে আমার যে স্বামী রয়েছে তার স্বামীও কিন্তু ওই দেওয়াল থেকে একবারে ধড়মড়িয়ে নিচে পড়ে যায় এবং তার শরীর থেকেও একটা কালো রঙের ধোঁয়ার মতো কিছু হাওয়ার মতো সেই ঘর থেকে বেরিয়ে যায়। এবং সঙ্গে সঙ্গে আমরা দরজাটা বন্ধ করে দিই। বন্ধ করার পরে যে তান্ত্রিক তার সাথে সে পাউডার এনেছিল, সে পাউডারটা আমার মেয়ে আর স্বামীর সারা শরীরে ভালো করে লাগিয়ে দেয়। লাগানোর পরে বলে যে এদের দুজনকে ভালো করে আজকে শুয়ে দে এবং আমি কালকে আসবো, এসে দুজনকে মাদুলি পরিয়ে দেবো, ততক্ষণ যেন এদের মধ্যে আর কিছু না হয়। তারপরে সে আমাদের যত জানলা রয়েছে সব জানলা এবং দরজায় সে যে গঙ্গা জল এনেছিল গঙ্গা জল করে ছড়িয়ে দেয় এবং ছড়ানোর পরে সে বাড়ি চলে যায়। বাড়ি চলে যাওয়ার পরের দিনকে যখন আমার ওই স্বামীর ঘুম ভাঙে, সে দেখে যে সে শাড়ি পরে রয়েছে এবং শাড়ি পরে থাকার কারণে সে জিজ্ঞেস করে যে এসব কী, আমি শাড়ি পরে রয়েছি কেন, আর আমার সারা শরীরে এসব কী সাদা রঙের। তখন আমি সব কিছু তাকে বলি এবং সব কিছু শোনার পরে সে আমাকে প্রথম থেকে সব কিছু বলে। যেদিনকে সে রাতেরবেলা মানে একদিন রাতেরবেলা যে সে অটো করে ফিরছিল তার সঙ্গে যা যা হয়েছে সেগুলো সে বলে। যখন সে সব ওগুলো বলে তখন আমি বুঝতে পারি যে কী কারণে এত মানে সে এসছে আর কী করে সে এসছে আমাদের বাড়িতে। তার কিছুক্ষণ পরেই সেই পুরোহিত আমাদের বাড়িতে আসে। আসার পরে সেই মাদুলি দুটো আমার স্বামী এবং আমার মেয়ে দুজনের হাতে বেঁধে দেয় এবং আমি তখন তাকে সব কিছু বলি আর কি, প্রথম থেকে কী হয়েছে। তখন সেই পুরোহিত বলে আচ্ছা বুঝতে পারলাম, এবং সে তখন বলে যে বাড়িতে একটা ভালো করে পুজো করিয়ে নে, তাহলে আর কোনো সমস্যা হবে না বাড়িতে। আর তারপর যে টমেটোগুলো সে রাস্তায় ফেলেছিল সেই টমেটোগুলো সে গিয়ে দেখছে যে বাড়িতেই ওই যেখানে সে ফেলেছিল ওখানেই আধ খাওয়া অবস্থায় পড়ে রয়েছে এবং সে প্রত্যেক কটা টমেটো এক জায়গায় জড়ো করে পুরো সব কটাকে একবারে পুড়িয়ে দেয়। পুড়িয়ে যেগুলো অবশেষ রয়েছে সেগুলোকে গঙ্গায় ভাসিয়ে দেয়। এবং পরের দিনকে আমরা বাড়িতে একটা বড় করে পুরো পুজো করিয়ে নিই। পুজো করার পরে সব কিছু একদম ঠিকঠাক রয়েছে এখনও অবধি। এই ঘটনা প্রায় 2-2.5 বছর হয়ে গেছে, এখনও অবধি আর কিচ্ছু হয়নি। হ্যাঁ, আমার স্বামী এবং আমার মেয়ে দুজনেই সেই মাদুলিগুলো এখনও পড়ে রয়েছে। তো এটাই ছিল আজকে ঘটনা। আশা করছি আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা। এবং আপনাদের জীবনে যদি ঘটে থাকে এরকম কোনো ঘটনা মেল করুন pretlog00@gmail.com ইমেলে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।